আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট শিখে থাকেন অথবা শিখছেন, তাহলে অবশ্যই একটা নাম বিভিন্ন সময় শুনে থাকবেন। সেটা হচ্ছে Firebase। আজকের ভিডিওতে আমরা কোনো ধরনের কোনো কোড করব না। Firebase সম্পর্কে জানবো, কখন এটা ব্যবহার করব বা কি সুবিধা-অসুবিধা Firebase এর আছে, কি সার্ভিস আমাদের Firebase প্রোভাইড করে, সেসব সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমরা যখন একটা সাধারণ অ্যাপ তৈরি করি, মেক্সিমাম সবগুলো অ্যাপেই আমাদের বেসিক কিছু ফিচার থাকে। যেমন কিছু ডাটা আমরা সেভ করব, কিছু ফাইল বা ছবি আমরা আপলোড করব, সেগুলো আমাদের অ্যাপে আবার ফেচ করব। এর বাইরে আমরা ইউজারদেরকে সাইন আপ করাবো অথবা সেই সাইন আপ করা ইমেইল, পাসওয়ার্ড বা জিমেইল দিয়ে আমরা তাদেরকে লগইন করাবো। এগুলো কিন্তু Firebase ছাড়াও করা যায়। Firebase ছাড়া করতে গেলে আমাদের নিজেদেরকে ব্যাকএন্ড ডেভেলপ করতে হবে। সেজন্য আমরা চাইলে Node.js অথবা Go অথবা Laravel যেকোনো ধরনের টেকনোলজি ব্যবহার করতে হতে পারে। এজন্য আমাদের এপিআই লিখতে হবে। সেই এপিআই গুলোকে মেইনটেইন করতে হবে এবং আমরা যে ডাটাটা রাখবো সেটার জন্য আলাদা ডাটাবেস অথবা Postgres হতে পারে, MySQL হতে পারে। সেই ডাটাবেস ব্যবহার করতে হবে। সেটার জন্য সিকিউরিটি ব্যবস্থা করতে হবে এবং এই সবগুলোকে আবার কোনো একটা অনলাইন মাধ্যমে আমাদেরকে রাখতে হবে হোস্ট করে। যেটার জন্য আমাদের সার্ভার অথবা VPS সার্ভার কিনতে হবে, ডোমেইন কিনতে হবে, অনেকগুলো বিষয়। এর বাইরে আমাদের অথেন্টিকেশন যে প্রসেসটা আছে, সেখানে অথেন্টিকেশনের পাসওয়ার্ডগুলোকে এনক্রিপ্টেড করে রাখা, সেশন বা টোকেন ম্যানেজমেন্ট করা, এরপর থার্ড পার্টি ফেসবুক অথবা গুগলের সাথে লগ ইন ফিচারটা ইন্টিগ্রেট করা, এই সব কিছু কিন্তু আমাদেরকে নিজেদের থেকে করতে হবে। এখন এটা যদি আমরা নিজেরা না করতে পারি, তাহলে Firebase তারা করতে গেলে আমাদেরকে প্রায় ৫-৬টা আলাদা টেকনোলজি নিয়ে কাজ করতে হবে। আলাদা একটা ব্যাকএন্ড টিমও লাগবে এবং এখানে কিন্তু সময় এবং খরচ অনেক বেশি। সেই জায়গাতে Firebase ব্যবহার করলে আমরা খুব সহজেই এভাবে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আমরা Firebase-কে ইন্টিগ্রেট করে ফেলতে পারি এবং অ্যাপ বা ওয়েবসাইট থেকেই Firebase-কে নিয়ন্ত্রণ করতে পারি। আর এজন্যই কিন্তু Firebase এত জনপ্রিয় এবং Firebase-কে বলা হয় ব্যাকএন্ড অ্যাজ এ সার্ভিস অথবা ব্যাস সার্ভিস, যেখানে সে ব্যাকএন্ডের যা আছে সবকিছু সে ম্যানেজ করে দিবে আমাদেরকে। ডেভেলপার হিসেবে শুধু আমরা সেটাকে ব্যবহার করব। আমাদের ব্যাকএন্ড নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা করতে হয় না। Firebase আমরা অথেন্টিকেশন করতে পারি, ক্লাউড ডাটাবেস ব্যবহার করতে পারি, এরপর আমরা পুশ নোটিফিকেশন ব্যবহার করতে পারি, ফাইল স্টোরেজ ব্যবহার করতে পারি, ইভেন আমরা অ্যানালিটিক্স অথবা ক্র্যাশ রিপোর্ট এগুলো Firebase-এর মাধ্যমে আমাদের পাওয়া সম্ভব। এর বাইরে চাইলেও আপনি আপনার অ্যাপকে হোস্ট করতে পারেন অথবা ওয়েবসাইটকে হোস্ট করতে পারেন এবং সব কিছুই হচ্ছে একটা জায়গার মধ্যে। আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টের মধ্যেই সব ধরনের কাজ করে ফেলতে পারবেন। এরপর আসি আমরা যে Firebase তাহলে কি সবসময় সেরা বা সবাই কি তাহলে Firebase ব্যবহার করে? আসলে এই বিষয়টা এমন না। Firebase-এর Firestore ডাটাবেস আছে। এখানে যখন বড় ধরনের কুয়েরি করতে যাবেন, তখন সে একটু প্রবলেম করে। তখন বিভিন্ন থার্ড পার্টি সার্ভিসের মাধ্যমে আমরা এই কাজটাকে করতে হয়, যেটা আরও একটু জটিল হয়ে যায়। এর বাইরে আরেকটা প্রবলেম হচ্ছে ভেন্ডর লক-ইন। মানে যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, ডাটাবেস আপনার ডাটা আপনার হলেও কিন্তু এটার মাইগ্রেশনের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম আছে। খুব সহজে এটা মাইগ্রেশন করা যায় না। এরপর হচ্ছে বড় পরিসরে খরচ বৃদ্ধি পায়। এটা মানে যখন আপনার অ্যাপটা একটু বড় হয়ে যাবে, Firebase মূলত যেটা করে সে পে অ্যাজ ইউ গো সার্ভিসে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করবে। মানে যতটুকু আপনি ব্যবহার করবেন ততটুকু। তো এবং এখানে যেটা Firebase-এর প্রবলেম, সে হচ্ছে রিড এবং রাইট মেজার করে আপনার বিলিংটা করে। তো আপনার যদি ইউজার হঠাৎ করে অনেক বেশি রিড রাইট করে ফেলে, তাহলে দেখবেন অনেক ভুতুড়ে একটা বিল চলে আসছে। আর এই কারণেই সবাই কিন্তু Firebase-কে সবসময় ব্যবহার করে না। এখন আসি কাদের জন্য Firebase সবসময় ভালো। সেটা হচ্ছে যারা একদম নতুন ডেভেলপমেন্ট করছে, তাদের জন্য Firebase দিয়ে শুরু করা খুব সহজ। এরপর স্টার্টআপ অথবা এমভিপি, যে যখন আপনি ছোট কোনো একটা প্রোডাক্টকে তৈরি করছেন, দেখতে যাচ্ছেন যে এই প্রোডাক্টটা আসলে কেমন হতে পারে, সে কারণে যে একক ডেভেলপাররা যাদের আসলে আলাদা কোনো টিম নেই এপিআই বানানোর জন্য বা ব্যাকএন্ডের জন্য, তাদের জন্য, এবং ছোট অথবা মাঝারি অ্যাপ, যে আমরা যখন এটাকে একটা মিনিমাম কস্টের মাধ্যমে যখন একটা অ্যাপকে চালাতে চাই, তখনকার জন্য আমাদের কিন্তু এটা খুব ভালো। আর এছাড়াও Firebase আরও কিছু সুবিধা আছে, যেমন খুব দ্রুত এটা ডেভেলপমেন্ট করা যায়, যেহেতু আমাদের আলাদা ৪-৫টা সার্ভিস নিয়ে কাজ করতে হচ্ছে না। সার্ভারের ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই। আমরা খুব কম কোড লিখতে হচ্ছে, কারণ Firebase আমাদেরকে আলাদা এসডিকে প্রোভাইড করে এবং স্কেল করা খুব সহজ। মানে যখন আপনার ইউজার খুব বেড়ে যাবে, Firebase যেহেতু পে অ্যাজ ইউ গোতে চলে, অটোমেটিকলি সে আপনার সেই ইউজারদেরকে সেই সার্ভিসটা প্রোভাইড করবে। তো সেই ক্ষেত্রে সার্ভার ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবার আমরা যদি Firebase-এর ওয়েবসাইটে একটু ভিজিট করি, firebase.google.com, সেখানে আপনি দেখবেন যে Firebase বর্তমানে এআই এর উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। এবং আমরা যদি আরেকটু নিচে ব্রাউজ করতে থাকি, তাহলে এখানে দেখতে পারবো যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সাথে Firebase-কে কীভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি। তার বাইরে বিভিন্ন ব্লগ দেখতে পারি এবং Firebase-কে যারা ব্যবহার করছে বড় অনেকগুলো কোম্পানি, যেমন Duolingo, Gameloft, নিউ ইয়র্ক টাইমস। আর এর বাইরে আমরা যেহেতু সার্ভিসে যদি আসি, এই বিল্ড থেকে
আপনি যদি গো বিল্ডে যান তাহলে দেখবেন যে অসংখ্য সার্ভিস আমাদেরকে প্রোভাইড করছে। অ্যাপ চেক, অ্যাপ হোস্টিং, অথেন্টিকেশন, ক্লাউড ফাংশন, ক্লাউড স্টোরেজ, ডাটা কানেকশন, তারপর ফায়ার স্টোর, ফায়ারবেস এমএল, অ্যাপ হোস্টিং এগুলো। এবং আপনি যদি এখান থেকে রানে আসেন সেখান থেকে আপনি আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেমন ক্লাউড মেসেজিং, ক্র্যাশ অ্যানালিটিক্স, ইন অ্যাপ মেসেজিং এগুলো দেখতে পারবো। এরপর আমরা যদি মোড থেকে প্রাইসিংয়ে আসি, এখানে আপনারা দেখবেন আমরা ফ্রিতে কতটুকু ব্যবহার করতে পারবো এবং পে অ্যাজ ইউ গো বা আমরা পেইডে কতটুকু ব্যবহার করতে পারবো সেটা, যেমন এখানে যেগুলো লেখা আছে নো কস্ট সেগুলো নো কস্ট। তো আমরা যেগুলো মোটামুটি ব্যবহার করি, যেমন আমরা অথেন্টিকেশন ব্যবহার করতে পারি, সেখানে দেখেন এগুলো ফ্রিতেই কম বেশি আছে, বাট মিনিমাম আপনি কতটা ব্যবহার করতে পারবেন ফ্রি ইউজার সেটা এখানে দেওয়া আছে। এরপর ক্লাউড ফায়ার স্টোরেজ, সেখানে আপনার কত জিবি ডাটা, 1 জিবি ডাটা পর্যন্ত ফ্রি থাকে। 10 জিবি পার মান্থ আপনার ফ্রি তারা ব্যান্ডউইথ আপনাদেরকে দিবে। রিড রাইট স্পিড এখানে দেওয়া আছে, ডেইলি আপনি কতটুকু রিড অথবা রাইট করতে পারবেন ফ্রিতে, এবং তার পাশে বিলিংয়ের সেকশনটা দেওয়া আছে। আমরা যদি আরও নিচে নামি, ক্লাউড ফাংশনস, এটা আসলে পেইড, এজন্য এরা নট অ্যাপ্লিকেবল দিয়ে রেখেছে, এবং এটা যে সরাসরি আসলে পেইড হবে এমনও না। আমরা যদি ক্রেডিট কার্ড বা আমাদের যে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড এখানে অ্যাড করে ফেলি তাহলে 2 মিলিয়ন পার মান্থ ফ্রিতে ইউজ করতে পারবো, তারপর আমাদেরকে তারা চার্জ করবে। এইটা ঠিক সেমভাবে ক্লাউড মেসেজিং, যেটাকে আমরা সংক্ষেপে বলি এফসিএফ, এটা সম্পূর্ণই ফ্রি পেইড ইয়েতে। আর এর বাইরে যে ক্লাউড স্টোরেজ, এটা 5 জিবি পর্যন্ত ফ্রি, যেখানে আমরা ছবি বা ফাইল আপলোড করি সেটাকে ক্লাউড স্টোরেজ বলে। এখানে 1 জিবি পার ডাটা ডাউনলোড আপনি দিনে করতে পারবেন, 1 জিবি ডাটা, এবং এটা আগে ফ্রি ছিল, বর্তমানে তারা এটাকে তাদের পেইড সাবস্ক্রিপশনের মধ্যে নিয়ে গেছে, যে আপনি ফ্রিতেই 5 জিবি ডাটা ব্যবহার করতে পারবেন, কিন্তু এজন্য অবশ্যই আপনাকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে। এটা এর বাইরে ডাটা কানেকশন, হোস্টিং এগুলো আপনারা ফ্রিতেই করে ফেলতে পারবেন, এবং আরও বিস্তারিত জানতে হলে আপনারা ডকুমেন্টেশনটা দেখে নিতে পারেন, বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে ফায়ারবেস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যারা ডেভেলপমেন্ট শিখছেন, সেটা হতে পারে মোবাইল অথবা ওয়েব ডেভেলপমেন্ট, এবং যাদের সলো ডেভেলপার হিসেবে নিজেদের ব্যাকএন্ডের জন্য খুব প্যারা খাচ্ছেন, তারা কিন্তু আমাদের এই ফায়ারবেস সিরিজটা দেখতে পারেন। এই সিরিজের পরবর্তীতে আমি দেখাবো কীভাবে আপনারা অথেন্টিকেশন করবেন, লগইন থেকে শুরু করে ফায়ারবেসে ডাটা আপলোড, ডাউনলোড অথবা ফাইল আপলোড করা, পুশ নোটিফিকেশন ইমপ্লিমেন্ট করা সহ আরও অনেক কিছু। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।